হাই, আমি সোমা। এসে গেছি মা কৈলাস মানস সরোবরের আরও একটা পর্ব নিয়ে। এই পর্বে আছে আমাদের দার্চেন থেকে দেরাপুক যাত্রা, তার বিবরণ। তার মাঝে পড়ছে জমদুয়ার, হ্যাঁ সেই জমদুয়ার যেটা পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে নিয়ে পার করেছিলেন। সেই জমদুয়ার আমরা চলেছি এখন দার্চেন থেকে জমদুয়ারের পথে। প্রথমে যেখানে দাঁড়িয়েছিলাম ওটা হচ্ছে গেট, ওখান থেকে একটা পারমিট নিতে হয়, সেটা নিয়ে আমরা চলেছি এবারে জমদুয়ারের পথে। শুনলে ভারী আশ্চর্য লাগে না এ কথাটা, কিন্তু এটাই তো সার সত্য, তাই না? अहं भोजनं नैव भोज्यं न भोक्ता चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहम्। এই এবার আমাদের গাড়ি এসে থামলো জমদুয়ারের একটু আগে। এখানে আমরা সবাই নেবে দাঁড়িয়ে আছি। হঠাৎ করে আমাদের ট্যুর গাইড এসে ডাকলো কিনা লটারিতে যেতে হবে। লটারি মানে হচ্ছে একটা ঝুড়ির মধ্যে কিছু কাগজ, সেইখান থেকে সবাই একটা করে যে যার মতো চিট তুলবে, মানে যারা ঘোড়া বুকিং করেছে আর কি। এবার তার ঘোড়ার সহিসের নাম উঠবে সেখানে। এইভাবে ঘোড়া বাছাই করা হয়, মানে আপনি গিয়ে পছন্দ করে এই ঘোড়া বা এই সহিস এরম নিতে পারবেন না। ওই চিট তুলে যেটা উঠবে সেটা থেকেই ঘোড়া বাছাই হয়ে গেল। এবারে তারপর আরেকটা ব্যাপার হচ্ছে, ঘোড়া বাছাইয়ের পর সবাই সহিসদের ছবি নিজেদের ফোনে নেবে, সহিসরাও সওয়ারিদের ছবি নিজের ফোনে নেবে। ভাষার একটা অন্তরায় আছে তো, তাই ওইটা দেখিয়ে ওরা বুঝিয়ে দেবে আমি এর সাথে এসেছি, আমরাও বোঝাতে পারবো আমি ওর সাথে এসেছি। এইটার কারণে ছবি তোলা। এবার ওখান থেকে আমরা শুরু করলাম যেতে জমদুয়ারের দিকে। পথে এনার সাথে দেখা, কি সুন্দর, আমরা ঠান্ডায় এত কিছু চাপিয়েছি আর ওনাকে দেখুন কি সুন্দর ধুতি পাঞ্জাবি পরে যাচ্ছে। এই পর্বতটার অদ্ভুত একটা কাজ, সারা পর্বতটা মনে হচ্ছে খোদাই করে যেন রাজপ্রাসাদ এঁকে রেখেছে। কি সুন্দর, মানে পর্বতের গায়ে খোদাই করা। এটা কি সপ্তঋষি পর্বত নাকি এরকম একটা, আমার ঠিক সঠিক জানা নেই, কিন্তু শুনলাম এটাকে কি সপ্তঋষি পর্বত বলা হয়। এই হলো জমদুয়ার। এই জমদুয়ার পরিক্রমা করে এর মাঝে যে রাস্তা আছে সেটা দিয়ে চলে যেতে হয়। এটাই হচ্ছে এখানকার প্রথা, বা এখানকার কেন সব আমাদের হিন্দু সমাজে প্রত্যেকেই এটা জানে। বেরিয়ে যেতে হয় এবং চলে যাওয়ার পর আর পেছন ফিরে তাকাতে নেই, ওটা নাকি ব্যাড ওমেন। সেই জন্য আমরা আমাদের সহিসকে ফোনটা দিয়ে আমরা পরিক্রমা করে সোজা ওখান থেকে দেরাপুকের দিকে রওনা দিলাম। ওখানে আর বেশি ছবি তোলা ওই জন্য হয়নি। তখন আসলে
নিজেদের শরীরও অত ঠিক নেই, 2 পা হাঁটছি, মনে হচ্ছে যেন 200 সিঁড়ি উঠলাম, এত কষ্ট হচ্ছে। যাই হোক, একটু এগিয়ে আমরা ঘোড়ায় উঠবো, কিন্তু সেও তো আবার আরেক ইতিহাস। ঘোড়ায় চড়া কি চারটিখানি কথা, ওরে বাবা, সেদিন বুঝলাম। যাই হোক, অনেক কষ্টে অবশেষে ঘোড়ায় উঠতে পারলাম। উঠে কিন্তু চলতে খুব অসুবিধে হয়েছে। তখন খালি মনে হচ্ছিল এই বুঝি টাল খেয়ে পড়ে যাব, এই বুঝি টাল খেয়ে পড়ে যাব। কারণ ঘোড়া তো চলছে নুড়ির ওপর দিয়ে, জলের ওপর দিয়ে। সেই প্রথম দিকের কোনো ছবি তুলতেও পারিনি, তুলে মানে ক্যামেরাই হাতে নিতে পারিনি, ছবি তুলব কি। এটা অনেক পরের ছবি আপনাদের দেখাচ্ছি। যাই হোক, পরের দিকে একটু সাহস জুগিয়ে, একটু স্টেবল হয়ে আমি ছবি তুলতে শুরু করেছি। এই যেতে যেতে নিজেরও সেলফি নিয়েছি, আশপাশেরও ছবি তুলেছি। এবার আপনাদের কিছু ভিডিও দেখাতে পারবো। খুব সুন্দর যাত্রাপথ। এই যাত্রাপথের বিবরণ দেওয়া মুখের কথা নয়, শুধু দেখতে হয় আর উপলব্ধি করতে হয়। শুধু দেখুন 2 চোখ ভরে। सौख्यं न दुःखं न मन्त्रो न तीर्थं न वेदा न यज्ञा अहं भोजनं नैव भोज्यं न भोक्ता चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहम् এ যাত্রা যেন অনন্তের দিকে। চলেছি তো চলেছি, কি যে ভালো লাগছিল, মনে হচ্ছে যেন এ পথ যেন শেষ না হয়। অপূর্ব দৃশ্য দুপাশে, একদিকে নদী বয়ে যাচ্ছে, পাহাড়ের ওপর থেকে সরু ঝর্ণা নেমে আসছে, সেই জল ছিটে ছিটে গায়ে আসছে, আর মেঘ তো ভেসে বেড়াচ্ছে যেমন মনের ভেতর দিয়ে তেমন বাইরে। ভীষণ ভীষণ ভালো লাগছিল। ঠান্ডা, শ্বাসে একটু প্রবলেম হচ্ছে, অনেক অনেক কিছু প্রতিকূলতা, কিন্তু তার মধ্যেও এ যেন এক অপার আনন্দ। এ আনন্দ এমনভাবে গ্রাস করেছে, মনে হচ্ছে আমি যেন আমার মধ্যেই নেই। চলেছি আমরা দেরাপুকের দিকে, কিন্তু পথে 2-3 বার থামতে হলো সে ঘোড়ার প্রয়োজনে। ঘোড়া হঠাৎ যেতে যেতে দাঁড়িয়ে পড়ল। সহিস যত টানে নড়ে না, আবার একটু দূর গিয়ে আবার দাঁড়িয়ে পড়ল। সহিস 2-3 বার টানতে একটু এগিয়েই থেমে যাচ্ছে। তখন সহিস আমাদের অনুরোধ করলো নামতে, কিনা ঘোড়া জল খাবে, ঘাস খাবে, প্রাকৃতিক কাজকর্ম করবে। তখন আমরা নেমে গেলাম। সত্যিই সামনে জল ছিল,
ঘোড়া কি সুন্দর নেবে গিয়ে জল খেলো, ঘাসের দিকে আবার উপরে উঠে গিয়ে সবুজ ঘাস ছিল, ঘাস খেলো, তার সমস্ত প্রাকৃতিক কাজকর্ম সেরে মাঝখানে রাস্তায় এসে আবার দাঁড়িয়ে পড়ল। আমরা আবার ঘোড়ার পিঠে সবার হলাম, চললাম এবার আবার দেরাপুকের দিকে। এই ছোট ছোট ঘটনাগুলো কেমন বুঝিয়ে দেয় যে জীবনে ডিসিপ্লিন হওয়াটা কতটা জরুরি। একটা অবলা জীব ঘোড়া, সেও দেখুন কতটা ডিসিপ্লিনড। তার সমস্ত কাজকর্ম শেষ হয়ে যেতেই সে কি সুন্দর এসে দাঁড়িয়ে পড়ল, মানে সবারিকে নিয়ে আবার তার গন্তব্যে যাবে বলে। এই হলো আমাদের মানে আমার ঘোড়া আর সহিস। ঘোড়া এখন ঘাস খাচ্ছে আর সহিস ওর লাগাম ধরে বসে আছে। আমিও এপাশে ওয়েট করে একটু জুস, একটু চকলেট এসব খেয়ে নিলাম। আজকে আমাদের যাত্রাপথে এই এই ফুডগুলোই দিয়ে দিয়েছে। এগুলোই আমাদের আজকে দুপুরের লাঞ্চ হিসেবে আর কি দেওয়া। একটা ফ্রুট জুস, চকলেট, তার সাথে স্ন্যাক্স কিছু, একটা গোটা আপেল, এই রকম আর কি। ভালোই, মানে খেয়ে পেট ভরে যাবে। কিন্তু সত্যি কথা বলতে কি, খাওয়ার আর আমাদের ইচ্ছে নেই। তখন এত ক্লান্ত শরীর, ঘোড়ায় যাচ্ছি তাও মনে হচ্ছে যেন কি ক্লান্ত। হেঁটে যাওয়ার তো প্রশ্নই আসে না। যারা হেঁটে যাচ্ছে পরে গিয়ে শুনেছি কেউ পৌঁছতে পারেনি, সবাই মাঝপথ থেকে এমার্জেন্সি গাড়ি নিয়ে সব ফিরে গেছে। আমরা 33 জনের গ্রুপ, আমাদের মধ্যে শুধু 13 জন আমরা পৌঁছতে পেরেছি। তার মধ্যে 9 জন ঘোড়ায় গেছি, 4 জন শুধু হেঁটে যেতে পেরেছে। আসলে অক্সিজেন লেভেলটা একটা ভীষণ বড় ফ্যাক্টর। এই প্রত্যেকেরই ওইটুকু হাঁটার, ওই প্লেন ল্যান্ডে হাঁটার কিন্তু ক্ষমতা ছিল, কিন্তু ওই অক্সিজেন লেভেলে একদম হাঁটতে পারছে না, কেউ পারছে না। ভীষণ অল্প হেঁটেই ভীষণ ক্লান্ত হয়ে যাচ্ছে। शिवोऽहं 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 शिवोऽहं
পুরো যাত্রাপথে জায়গায় জায়গায় এই যে নীল সামনে স্ট্যান্ড দেখছেন, ওই স্ট্যান্ডে একটা বাটন আছে, ওটা হচ্ছে এমার্জেন্সি ইভ্যাকুয়েশনের জন্য। ওই বাটনটা প্রেস করলে ওরা সেন্টার থেকে গাড়ি পাঠিয়ে দেয় আর তাদের নিয়ে যায়। মানে যাদের কোনো রকম শারীরিক কষ্ট হচ্ছে বা অসুবিধে হয়েছে তারা এই এমার্জেন্সি ইভ্যাকুয়েশনে এসে প্রেস করতে পারে। তো এরকম ওই জায়গায় দেখলাম বেশ কিছু ভিড়, বেশ কিছুজন দাঁড়িয়ে আছে। তাহলে বুঝতেই পারছেন এই লাল ফ্ল্যাগগুলো দেখা মানেই এখানে আশপাশে কোথাও কৈলাসের চিহ্ন আছে, মানে কৈলাস পর্বতের। ঠিক তাই ডান দিকে তাকিয়ে দেখি কৈলাস পর্বতের পশ্চিম মুখ এখান থেকে দেখা যায়, কিন্তু সবটাই মেঘে ঢাকা ছিল, খুব অল্প দেখতে পাচ্ছি। এই যে আস্তে আস্তে তলার দিকে কালোটা শুধু দেখতে পেলাম। এবার অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তাতে মেঘ সরলো একটুখানি, আবার এই যে আরেকটু দেখতে পেয়েছি। এরমভাবে অল্প অল্প করে দেখতে পেয়েছি, সবটার হয়তো ছবি তোলা হয়নি, কিন্তু দেখেছি খানিকটা, হাফ, পুরোটা দেখতে পাইনি। আর এই পশ্চিম মুখের এখানে একদম স্পষ্ট পাশে নন্দী পর্বত, আর এই মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, নদী বয়ে গেছে, এপাশে হচ্ছে পার্বতী পর্বত। কথায় আছে, মানে গল্প কথায় এখানে প্রচলিত যে যখনই পার্বতী শিবের সাথে কোনো কিছু নিয়ে রাগারাগি হয়, পার্বতী সোজা নিজের পার্বতী পর্বতে চলে যায়। আর নন্দী পর্বত তার সামনেই, একটা হাম্প দেখে বোঝা যাচ্ছে এটা নন্দী পর্বত। ওই নন্দী আবার পার্বতীর রাগ ভাঙিয়ে নিয়ে আসে। আবার জানেন তো, নন্দী কিন্তু সব কথা মহাদেবকে জানায়। মহাদেব তো ভীষণ ভুলো মন, কিচ্ছু মনে রাখতে পারে না। তাই যা কিছু আপনার আবদার সব কিন্তু নন্দীর কানে কানে বলে আসতে হয়। এটা কিন্তু শিব পুজোর সময় আমরা শুনেছি, শিখেছি, আমাদের ঠাকুমা মামাসিরা বলে দিয়েছে যে যা কিছু আবদার তা কিন্তু নন্দীকে বলে দিতে হয়। নন্দী ঠিক সময় সেটা শিবের কানে তোলে। এটা কি জানতেন? এই দেখুন কেমন ক্রমশ স্পষ্ট পশ্চিম দিকটা দেখা যাচ্ছে, দেখতে পেলেন? সারা পরিবারের বাস। এই হচ্ছে কৈলাসপতি মহাদেবের বাস, মাউন্ট কৈলাস। মেঘে ঢাকা, একটুখানি দেখা যাচ্ছে, তার সাথে আমারও মহাদেব রয়েছে। এটা হচ্ছে পার্বতী পাহাড়, উল্টো দিকে থাকে পার্বতী, আর একটু ওইদিকে নন্দী পর্বত আছে। এটা দেরাপুর যাওয়ার রাস্তায় পড়ে।
शिवोऽहं चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहम् আচ্ছা, এই ভিডিওটা কিন্তু আমার কর্তামশায়ের নেওয়া। দূর থেকে আমাকে দেখে ট্রেস করে আমার ভিডিও নিতে শুরু করেছে। আমি তো দেখতেই পাইনি, আমি অনেক কাছে এসে হঠাৎ করে হাত তুলছি। আসলে ওর সহিস এত তাড়াতাড়ি নিয়ে চলে এসছে, ও ওই জায়গায় আধ ঘন্টা আগে পৌঁছেছে, আর আমার সহিস এত আস্তে চলে, আমি অত পরে পৌঁছলাম। এখানে আরেকবার ঘোড়া থেকে নামতে হলো, আরেকটা ব্রেক হলো। তখন শুনতে পেলাম যে আমরা খুব কাছাকাছি এসে গেছি, আর একটুখানি রাস্তা। কিন্তু তখন প্রায় 3 ঘন্টা কেটে গেছে কিন্তু। তো যাই হোক, আমরা নেমে বিশ্রাম নিলাম, ঘোড়াও বিশ্রাম নিল, আর আশপাশটা দেখলাম। তখনও 1.5 ঘন্টার রাস্তা বলল। আর একটা কথা বলাই হয়নি, এই রাস্তায় কিন্তু গাড়িও যায়। এই দেখুন, গাড়ি যাচ্ছে। এই দেরাপুক অবধি এমার্জেন্সি ইভ্যাকুয়েশন কার বা অ্যাম্বুলেন্স কার এগুলো যায়। আর তাছাড়া এই যে আমরা যাচ্ছি, এত লোকজন যাচ্ছে, তাদের প্রয়োজনীয় জিনিসপত্র, খাবার দাবার বেশিরভাগ ওই ইয়াকের পিঠে চাপিয়ে আর এই গাড়িতে করে নিয়ে যায়। এই যে সামনে ফ্ল্যাগ দেখছেন, এই ফ্ল্যাগ দেখা মানেই তিব্বতীদের একটা কিছু সিগনিফিকেন্ট জায়গা এটা বটেই। জানতে পারলাম এটা একটা মোনাস্ট্রি, দেরাপুক মোনাস্ট্রি। এখানে এই আমরা পৌঁছে গেছি দেরাপুক। দেরাপুকে পৌঁছে এই দৃশ্য, স্বয়ং কৈলাসপতি আমাদের স্বাগত জানাচ্ছেন। কি আর বলবো, এই দেখে সব কষ্ট ভুলে গেছি। এই সামনের বাড়িটায় আমরা ছিলাম, আর পেছনে আমাদের কৈলাসপতি আমাদের পাহারা দিচ্ছেন। কি অপূর্ব দৃশ্য। निर्विकल्पो निराकाररूपो विभुत्वा च सर्वत्र सर्वेन्द्रियाणां रजासङ्गतं नैव मुक्तिर्न मेयः चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूपः शिवोऽहं 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 शिवोऽहं। দেরাপুকে আমাদের গেস্ট হাউসে ঢোকার সাথে সাথেই প্রচণ্ড বৃষ্টি নামলো। মেঘ আর বৃষ্টিতে সেদিন কিন্তু আমরা কিছুই দেখতে পাইনি, আশপাশ অন্ধকারও হয়ে এলো। পরদিন সকালে কিন্তু এই কৈলাসপতির দেখা পেলাম। প্রথমে এরমভাবে একটুখানি দেখা দিলেন,
তারপর আস্তে আস্তে করে মেঘটা সরে গেল। কিন্তু কি ঝটপট মানে যে মেঘে ঢাকা পড়ছে, যেন আমাদের সাথে লুকোচুরি খেলছেন। এই মেঘে রেখে গেল, এই পরিষ্কার কৈলাসপতি দেখতে পাচ্ছি। মানে কি ভালো যে লেগেছে, খুব মজা পেয়েছি। যাই হোক, তারই মাঝে মাঝে ঠিক ফাঁকে ফাঁকে ছবিও তুলতে পেরেছি। এই হচ্ছে গেস্ট হাউস, বাঁদিকে যেটা দেখছেন এটা একটা গেস্ট হাউস। আমরা অবশ্য এটাতে ছিলাম না, আমরা এর সামনে একটা কাঠের বাড়ি বলতে পারেন, সেখানে ছিলাম। এই গেস্ট হাউসটা তুলনামূলকভাবে একটু ভালো, যারা বিশেষ করে দোতলার দিকে ঘর পান তারা তো খুবই ভালো। আর এই ডান দিকেই আমাদের কিচেন ছিল। আর এই হচ্ছে আমাদের গেস্ট হাউসে থাকার ঘর, একসাথে 8টা বেড পরপর। এটা হচ্ছে ঢুকে বসার জায়গা, এই ডান দিকে ঘরটা ছিল আমাদের। এই আজ কিন্তু এইটুকুই, এবার তাহলে আসি, বাই। শিবোহম 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 শিবোহম